বর্তমান প্রজন্ম কেন রাজনীতি করতে আসছে? বর্তমান প্রজন্ম কেন রাজনীতি করতে আসছে না? বামেদের প্রতি বিমুখ কেন আজকের প্রজন্ম? পুরনো বিজেপি কর্মীরা হতাশ কেন? পুরনো তৃণমূল কর্মীরা বসে যাচ্ছেন কেন? এখনকার বাঙালি ছেলে মেয়েদের ভিড় কেন তৃণমূলেই বেশি? দিন বদলের স্বপ্ন নাকি চুরির সুযোগ? সব দলেই কলকাতা কেন্দ্রিক রাজনীতি কেন? বাঙালির কথা ভাবে কোন দল? যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সমস্ত রাজনৈতিক দলে যারা কর্মী তাদের মধ্যে একটা আর্তনাদ, একটা হাহাকার শোনা যাচ্ছে। সমস্ত রাজনৈতিক দলে, বামপন্থীদের বলুন, তৃণমূল কংগ্রেস বলুন, বিজেপি বলুন, প্রত্যেকের মধ্যেই। আমি খুব সন্তর্পণে কংগ্রেসের নামটা নিলাম না, এই কারণে নিলাম না, কংগ্রেস পশ্চিমবাংলায় প্রায় বিলীন হয়ে গিয়েছে, তাদের কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের একদম তৃণমূল স্তরের কর্মীদের সাথে কথা বলেছি, অর্থাৎ যারা গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কাজ করেন, যারা ভোট আসলে দেওয়াল লেখেন, পোস্টার লাগান, মিছিল মিটিং এ যান এবং মিছিলে গিয়ে একদম শেষের সারিতে থাকেন, আর যারা মিটিং এ গিয়ে বসার চেয়ারটুকুও পান না, এই রকম কর্মীদের সাথে কথা বলেছি। প্রত্যেক দলের কর্মীদের মধ্যে একটা আর্তনাদ আমি শুনতে পেয়েছি। আজ শোনাবো আপনাদেরকে সেই আর্তনাদের কথাই এক্স ফ্যাক্টরে। আজকে প্রথম প্রশ্ন, বর্তমান প্রজন্ম কেন রাজনীতি করতে আসছে? দেখুন, আদর্শ নিয়ে রাজনীতি করা সেটা বোধহয় 2 দশক আগেই শেষ হয়ে গিয়েছে। যে আদর্শের জন্য রাজনীতি করছি, কিসের আদর্শ? কেউ সাম্যবাদ, কেউ বলেন সকলের হাতে কাজ, সকলের হাত পেটে ভাত, কেউ আবার অন্য কথা বলেন, কেউ হিন্দু রাষ্ট্রের কথা বলেন। এরকম বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন আদর্শ থাকে। সেই আদর্শ থেকে রাজনীতি করতে আসা যে দল, সেই দলটা কিন্তু এখন আর নেই। এখন যারা রাজনীতি করতে আসছেন তাদের মধ্যে 2-3টে জিনিস খুব লক্ষণীয়। তবে একটা জিনিস বুঝতে হবে যে আগে কেন লোক রাজনীতি বেশি করতেন, এখনকার ছেলে মেয়েরা কেন রাজনীতি কম করছেন, এটা আগে বুঝতে হবে। দেখুন, পশ্চিমবাংলার অর্থনৈতিক চরিত্রটা বদলে গিয়েছে। পশ্চিমবাংলায় বেকারের সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। আমি রাজ্য সরকারের প্রশংসা করছি না, এটা বাস্তব সত্য। সিভিক পুলিশ হোক, মিউনিসিপ্যালিটির অস্থায়ী কর্মচারী হোক, বা পঞ্চায়েতের অস্থায়ী কর্মচারী হোক, বা বাস কন্ডাক্টর হোক, বা কোনো ব্যবসা হোক, বা ওলা উবেরের ড্রাইভার হোক, এরকম বিভিন্ন কাজের কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। সুইগি, জোম্যাটো, ফ্লিপকার্ট, অ্যামাজনের ডেলিভারি বয় হোক, মানুষ কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। 80-র দশকে কিন্তু এই ব্যস্ততাটা ছিল না। 80-র দশকে মানুষের কাছে চাকরির স্কোপ খুব কম ছিল। একমাত্র চাকরি হতো স্কুল মাস্টারের, এটা আমরা দেখেছি। আর সমবায় ব্যাংকগুলোতে যদি কেউ তৎকালীন সময়ে বামপন্থী রাজনীতি করতেন তাদেরই হতো। যারা বামপন্থী রাজনীতি করতেন না তাদের বড় একটা চাকরি হতো না, এটা আমরা দেখেছি। এটার ভালো দিক আছে, খারাপ দিক আছে, সে নিয়ে আলোচনা করছি না, বাস্তবটা তুলে ধরছি। বহু 80-র দশকের মানুষকে দেখবেন যারা কোনো কাল চাকরি বাকরি পাননি। কারণ কি? সরকারি চাকরি তো ছেড়ে দিন, বেসরকারি ক্ষেত্র অনেক সংকুচিত ছিল। বামেদের সেই সিটু অর্থাৎ শ্রমিক সংগঠনের আন্দোলনের ফলে বহু কারখানা কলকারখানা এখান থেকে চলে গিয়েছে, অফিস কাছারি চলে গিয়েছে। ফলে বামপন্থীদের সময় চাকরির ক্ষেত্রটা ক্রমশ সংকুচিত হচ্ছিল। কিছু ছেলে মেয়ের চাকরি হচ্ছিল বটে, ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে, এরকম পুনেতে হচ্ছিল। তারা কনভেন্ট পড়া ছেলে মেয়ে এবং তারা কম্পিউটার যারা ছেলে মেয়ে। বামপন্থীরা কম্পিউটারের বিরোধিতা করা এবং প্রাথমিক স্তরে ইংরেজির বিরোধিতা করার ফলে পশ্চিমবঙ্গে সাধারণ ছেলে মেয়েদের চাকরি একেবারেই হয়নি, এটা বাস্তব সত্য। তাই মানুষ করবে এটাকে, মানুষ রাজনীতির দিকে ঝুঁকে পড়েছিল। অনেকেরই ধারণা ছিল
বোধহয় ঝান্ডা নিয়ে ঘুরলে একটা চাকরি বাকরির হিল্লে হয়ে যাবে। আজকের প্রজন্ম কেন রাজনীতি করতে আসছে? আজকের প্রজন্ম রাজনীতি করতে আসছে ওই একই কারণে, ঝান্ডা নিয়ে ঘুরলে বোধহয় একটা হিল্লে হয়ে যাবে, এরকম একটা ধারণা। যারা কিছুই করতে পারেননি, জোম্যাটোর বা সুইগি বা অ্যামাজন ফ্লিপকার্টের ডেলিভারি বয় হননি, যারা ওলা উবের চালিয়ে গ্রাসাচ্ছাদন করছেন না, বা যারা শপিং মলে সেলস গার্ল সেলসম্যানের কাজ করছেন না, এরকম বহু ছেলে মেয়ে আছে যারা বসে আছেন। বহু ছেলে মেয়ে আছে বসে আছেন, যদিও বসে থাকার কোনো কারণ নেই, কারণ এই ধরনের চাকরি কিন্তু এখন খোলা বাজার, অনেকেই এই ধরনের চাকরি পাচ্ছেন, করছেনও। তো যারা করছেন না তারা অপেক্ষা করছেন কোনোদিন হয়তো সরকারি চাকরি হবে, বা বাড়িতে পরিস্থিতি ভালো, অর্থনৈতিক অবস্থা ভালো, তাই তারা অপেক্ষা করছেন হয়তো। কিন্তু এই অপেক্ষাটা ক্ষতি হয়ে যাচ্ছে। যাকে তবুও কেন রাজনীতি করতে আসছে আজকের ছেলেমেয়েরা? কারণ প্রথমত তাদের হাতে কিছু সময় আছে। যে প্রজন্মের ছেলেমেয়েরা আসছে, যে বাড়ির ছেলেমেয়েরা আসছে, তাদের হাতে সময় আছে। কারণ তাদের পেট চালানোর নেই, তাদের পেট চালানোর দায় নেই, সংসার চালানোর দায় নেই। এই জায়গা থেকে রাজনীতি করতে আসছে। রাজনীতি করলে রসে বসে থাকা যায়, এরকম তারা চোখের সামনে দেখছেন। নেতাদের দেখছেন বড় বড় স্করপিও গাড়ি চাপতে, হাতে সোনার ব্রেসলেট, গলায় মোটা সোনার চেন, চোখে রে-ব্যানের সানগ্লাস, ফুরফুরে পাঞ্জাবি, হাতে আইফোন। এইসব দেখে ছেলেমেয়েরা আকৃষ্ট হচ্ছে। তারা ভাবছেন তারাও বুঝি ওই জায়গায় পৌঁছে যাবে। কিন্তু রাজনীতি এত সহজ পথ নয়, এত সোজাভাবে চলে না রাজনীতি। তারা স্বপ্নভঙ্গ হচ্ছে তাদের অচিরেই। অনেকেই তারা মধ্য বয়সে এসে রাজনীতি ছেড়ে দিচ্ছেন, কারণ তারা বুঝতে পারছেন আঙুর ফল টক। তাহলে বর্তমান রাজনীতি করতে আসছে না কেন ছেলেমেয়েরা? বর্তমান প্রজন্ম কেন রাজনীতি করতে আসছে না? দেখুন, রাজনীতি সম্বন্ধে একটা অনীহা তৈরি হয়েছে। রাজনীতি মানেই খারাপ জায়গা, না রাজনীতি মানেই নোংরা জায়গা, এরকম একটা ধারণা তৈরি করে দিয়েছেন আগের প্রজন্মের নেতা নেত্রীরা। তারা একটা এরকম ধারণা করে দিয়েছেন, কারণ রাজনীতি কখনো সোজা পথে চলে না। অনেক রাজনীতিবিদ দেখবেন যাদের কোনো প্রফেশন নেই, যারা কোনো ব্যবসা করেন না, যারা কোনো চাকরি বাকরি করেন না, অথচ তারা কোটি কোটি টাকার মালিক। তাদের নামকে বাস্তে একটা ব্যবসা দেখানো থাকে, একটা ব্যবসা থাকে বা দুটো ব্যবসা থাকে বা তিনটে ব্যবসা থাকে, এসব নামকে বাস্ত দেখানো থাকে, কাগজে কলমে ব্যবসা, অথচ তার কোনো অস্তিত্ব বহু জায়গায় খুঁজে পাওয়া যায় না। এইসব নেতারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এইসব দেখে রাজনীতির প্রতি বিতৃষ্ণা আসা স্বাভাবিক। এছাড়াও রাজনীতিতে নতুন একটা জিনিস আমদানি হয়েছে গত 10 বছরে, সেটা হচ্ছে রাজনীতিতে অবাধ যৌনতা চালু হয়েছে। অবাধ যৌনতা মানে অবাধ মেলামেশার জায়গা চালু হয়েছে। স্ত্রী পুরুষের সাথে মেলামেশা, পরকীয়া প্রকাশ্যে চলে এসেছে। বুক ফুলিয়ে নেতারা বলছেন তিনি পরকীয়ায় লিপ্ত, বুক ফুলিয়ে বলছেন। এরকম ভাবে বহু জিনিস আসছে যেটা আমাদের সংস্কৃতির বিরোধী। আমরা সেই আমাদের সংস্কৃতি সেগুলো মেনে নিতে পারি না। এসব দেখে রাজনীতিতে যেতে চাইছেন না বহু ছেলে মেয়েরাই, বাড়ির লোকও যেতে দিতে চাইছেন না। কারণ তারা তাদের বাড়ির ছেলে মেয়ে, কারণ এখন ছেলে মেয়ের সংখ্যাও কম, একটা কি দুটো ছেলে মেয়ে সকলের, তারা চান না তাদের দুধে ভাতে মানুষ করা সন্তান রাজনীতির পাঁকে গিয়ে পড়ুক। যখন অনেক ছেলে মেয়ে ছিল, 10টা ছেলে মেয়ে ছিল, 8টা ছেলে মেয়ে ছিল, তখন তার মধ্যে থেকে একটি ছেলে মেয়ে যদি রাজনীতি করতো, বাবা মায়েরা কিন্তু সেভাবে বাধা দিতেন না। এখন একমাত্র ছেলে বা একমাত্র মেয়ে বা তাদের ছেলে মেয়েরা দুজন হয়তো আছেন, তারা রাজনীতিতে গেলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে এবং তারা জটিল পাঁকে পড়ে যাবে। পাঁকে মানে একদম পঙ্কিল অবস্থায় পড়ে যাবে, যেখান থেকে বেরিয়ে আসা সম্ভব হবে না। এটা ভেবেও কিন্তু রাজনীতি করতে চাইছেন না আধুনিক প্রজন্ম। বামেদের প্রতি বিমুখ কেন আজকের প্রজন্ম? বামেদের একটা সময় ছিল ছাত্র যুব রাজনীতি মানে বামেদের রমরমা। অবশ্য কংগ্রেসেরও ছিল, কংগ্রেসও কিন্তু সমানভাবে ছাত্র রাজনীতিতে সক্রিয় ছিল। তাহলে এখন বামেদের প্রতি মানুষের অনীহা কেন? কারণ বামেদের প্রতি অনীহা একটাই কারণে, বামেরা যখন ক্ষমতাসীন ছিল তারা তাদের ছাত্র যুবদের বিভিন্ন রকম স্বপ্ন দেখাতো, সাম্যবাদের স্বপ্ন দেখাতো, মানে এক পৃথিবী, এক শ্রম, এক রোজগার, এই স্বপ্ন দেখাতো। তারা
বলতো যে সারা পৃথিবীর সমস্ত মজদুর এক হয়ে একদিন পৃথিবীটাকে মজদুর শাসিত করবেন, কৃষক শাসিত করবেন, এরকম নানা দিন বদলের স্বপ্ন তারা দেখাতেন। নিজেরা কি করতেন ছেড়ে দিন, নিজেরা ছেলে মেয়েদের কনভেন্টে পড়াতেন, দামি গাড়ি চাপতেন, বিদেশ ঘুরতে যেতেন, এসব ঠিক আছে, কিন্তু ছাত্র যুবক এইসব স্বপ্নে বুঁদ করে রাখতেন তারা। এবং ছাত্র যুব অবাক হয়ে দেখতো যে অমুক নেতা তিনি এত সুন্দর সুন্দর কথা বলছেন, এত ভালো ভালো কথা বলছেন, তার প্রতি মোহিত হয়ে যেতেন। এবং সেইখান থেকে বাম রাজনীতি, ছাত্র রাজনীতির ক্ষেত্রে বা যুব রাজনীতির ক্ষেত্রে বামেদের কিন্তু একটা বেশ শক্তিশালী জায়গা ছিল। আজকে বিমুখ কেন? আজকে বিমুখ এই কারণে, দীর্ঘদিন মানুষ দেখেছে বামেরা যে কথা বলে সে কাজ করে না। অর্থাৎ তারা যে স্বপ্ন দেখায় সেই স্বপ্ন সফল তারা নিজেদের জন্য করে, বাকিদের জন্য করে না। তারা যে জীবনযাপন করে, তাদের বাহ্যিক জীবনযাপন আর তাদের আভ্যন্তরীণ জীবনযাপনে বিস্তর ফারাক, এটা কিন্তু মানুষ দেখেছে। আর আরেকটা জিনিস কারণ হচ্ছে যে বামেরা এখন ক্ষমতায় নেই। বামেরা স্বপ্ন দেখালে সেই স্বপ্ন যে সফল করতে পারবে না, আজকের ছেলে মেয়েরা বোঝে। তাই বাম রাজনীতি থেকে মুখ ফিরিয়েছে আজকের প্রজন্ম। আমরা যখন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের সাথে কথা বলছিলাম, একদম গ্রাসরুটের কর্মীদের সাথে কথা বলছিলাম, বিজেপি কর্মীদের মধ্যে আমরা একটা হতাশা দেখেছি। পুরনো বিজেপি কর্মীরা হতাশ কেন? পুরনো বিজেপি কর্মীরা হতাশ এই কারণে, পুরনো যারা বিজেপি কর্মী তারা একটা আদর্শগত দিক থেকে রাজনীতিটা করা শুরু করেছিলেন। বিজেপি যে রাজনীতির কথা বলে, বিজেপি যে হিন্দু রাষ্ট্রের কথা বলে, সেখান থেকে তারা সরে গিয়ে এখন বিজেপির রাজনীতিতে এমন কিছু নতুন মুখ এসেছেন যারা বিজেপির আদর্শের সাথে কখনোই পরিচিত ছিলেন না, এবং তারাই দলের মূল নেতৃত্ব দিচ্ছেন। আমি লেকটাউনের একজন এমপি ছিলেন, সাংসদ ছিলেন বিজেপি, তিনি তপন শিকদার, তার কিছু অনুগামীদের সাথে কথা বলেছিলাম, তার সাথে রাজনীতি করা কিছু মানুষের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে দলে হেমন্ত বিশ্ব শর্মা, শুভেন্দু অধিকারীর মতন লোকেরা নেতা হয়, যে দলের নিশীথ প্রামাণিক নেতা হয়, সেই দলটা কি কখনো করা যায়? আমরা কি এই কারণে বিজেপি করেছিলাম? এই দিন দেখব বলে? এই হতাশাটা কিন্তু বিজেপি কর্মীদের মধ্যে কাজ করছে। এবং বিশ্বাস করুন, বহু বিজেপি কর্মী তারা কিন্তু অন্য দলে যাননি, কিন্তু রাজনীতিটাই ছেড়ে দিয়েছেন। বহু বহু বিজেপি কর্মী। তাহলে বিজেপির এত কর্মী থেকে আসছে? বিজেপির এত কর্মী আসছে তারা কিন্তু ওই কেন্দ্রীয় সরকারে বিজেপি আছে সেই আকর্ষণ থেকে। অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখনও কিন্তু এই একটা বিজেপিতে যাবার প্রবণতা আমরা দেখেছিলাম, এখনো দেখছি, কারণ এখনো কিন্তু বিজেপি কেন্দ্রের ক্ষমতায় আছে। অনেকেই মনে করছেন যে বিজেপি জয়েন করলে বোধহয় সুযোগ সুবিধা পাওয়া যাবে, কারণ বিজেপি নেতাদের বৈভব কিন্তু চূড়ান্ত। তারা মারাত্মক বিলাস ব্যসনে থাকেন এবং তাদের মধ্যে বৈভব দেখানোর একটা প্রতিযোগিতা চলে। সেই দামি গাড়ি হোক, হাতে সোনার ব্রেসলেট হোক, হাতে আইফোন হোক, এসব তো আছেই। এছাড়াও আছে বিভিন্ন রকম কেচ্ছা কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার সুযোগ রয়েছে বিজেপিতে। তার জন্য কামিনী কাঞ্চনের কথা বলেছিলেন তথাগত রায়, কামিনী কাঞ্চনের কথা বলেছিলেন রূপা গাঙ্গুলি। এরকম অনেক নেতা নেত্রী আছেন যারা এই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। সরাসরি হয়তো বলেননি কিছু, কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট। তাই এই কামিনী কাঞ্চনের লোভে কিছু মানুষ বিজেপি করতে যাচ্ছেন, তারা আদর্শগত দিক থেকে যাচ্ছেন না। তারা কতটা হিন্দু রাষ্ট্র স্থাপনায় আরএসএস এর অবদান, আরএসএস এর ইচ্ছে, আরএসএস এর আদর্শ, সে বইটই তারা পড়েনি। তারা একটাই জানেন, মুসলিম খেদাতে হবে। এই কথাটা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। মুসলিম তাড়ানোর জন্য কিছু লোক বিজেপি করছেন, কিছু লোক বিজেপি করছেন কলাটা মূলটা ইত্যাদি ইত্যাদি, উপঢৌকন ইত্যাদি পাওয়ার জন্য। কিছু লোক বিজেপি করছেন ক্ষমতা পাওয়ার জন্য, কারণ বিজেপিতে নেতৃত্বের অভাব, এটা সমস্ত জায়গায় পশ্চিমবাংলার। সেই নেতৃত্বের অভাবের যে সুযোগটা, যে গ্যাপটা তৈরি হয়েছে, সেই গ্যাপের মধ্যে নিজেকে ফিট করে নেওয়ার জন্য অনেকেই বিজেপিতে ঝুঁকেছিলেন। যদিও সেই প্রবণতা এখন উল্টো স্রোত বইছে, বিজেপি থেকে বেরোনোর প্রবণতা বইছে, কিন্তু বিজেপি পুরনো কর্মীরা, তাদের হতাশা কাটেনি। তারা যে আদর্শ নিয়ে বিজেপিটা করতে শুরু করেছিলেন, সেই আদর্শ বর্তমান বিজেপি ফুলফিল করছে না। তারা ক্ষমতা পাওয়ার জন্য সাম দাম দণ্ড ভেদ সব কিছু অ্যাপ্লাই করছে।
এইটা পুরনো বিজেপিদের পছন্দ হচ্ছে না। আর তাছাড়াও আর একটা ব্যাপার আছে, পুরনো বিজেপিদের কিন্তু নতুন বিজেপি আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। লালকৃষ্ণ আদবানি, উমা ভারতী, চোখের সামনে উদাহরণ আছে। তো এইরকম ভাবে পুরনো বিজেপিদের সরিয়ে দেওয়া হচ্ছে। দিলীপ ঘোষ, রাহুল সিনহা, রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু, এরকম বহু পুরনো বিজেপি কিন্তু ধীরে ধীরে বসে গিয়েছে। তারা হতাশ। তাহলে পুরনো তৃণমূল কর্মীরা বসে যাচ্ছেন কেন? পুরনো তৃণমূল কর্মীদের মধ্যে বসে যাওয়ার কারণ হচ্ছে তারা অসম্মানিত হচ্ছে নতুন তৃণমূল দ্বারা। একদল নতুন তৃণমূল তৈরি হয়েছে, যারা ছাত্র, যুব, তাদের মধ্যে কিন্তু পুরনোদের অবজ্ঞা করার একটা প্রবণতা দেখা যাচ্ছে। পুরনো তৃণমূল কর্মীরা কিন্তু সেই যোগ্য সম্মান পাচ্ছেন না। অর্থাৎ তারা মিছিলের শেষের সারিতে থাকছেন, মিটিং এ গিয়ে বসার জায়গা পাচ্ছেন না। তারা কিন্তু, তাদের চাহিদা নেই, তারা পদ চান না, তারা অর্থ চান না, তারা অন্য কিচ্ছু চান না। তারা মিনিমাম সম্মানটুকু চেয়েছিলেন। পুরনো তৃণমূল কর্মীরা সম্মানিত হচ্ছেন না সর্বত্র। এই কারণে বললাম, এটাও ঠিক যে বহু জায়গায় পুরনো তৃণমূল কর্মীরা যথেষ্ট সম্মানিত হচ্ছেন, আবার বহু জায়গায় সেটা কিন্তু পরিমাণগত দিক থেকে দেখতে গেলে অনেকটাই কম। নতুন তৃণমূল ভাবছে তারাই আগামী দিন চালাবেন, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। এই কথাটা তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন টেলিভিশন মিডিয়ার মাধ্যমে। তাই তারা ভাবছেন আগামী দিনের রাজা তো তারাই। আগামী দিনে যখন রাজা হবেন তখন নিশ্চয়ই রাজত্ব করবেন, কিন্তু এখনো আপনি রাজা নন, এখনো কিন্তু আপনাকে রাজার ভূমিকায় মানুষ দেখছেন না। এটা ভুলে যাচ্ছেন অনেক নতুন তৃণমূল কর্মী। তাই পুরনো তৃণমূল কর্মীরা হতাশ হচ্ছেন, বসে যাচ্ছেন একটাই কারণে, তারা যোগ্য সম্মান পাচ্ছেন না। বললাম যে তাদের অন্য কোনো চাহিদা নেই। বহু তৃণমূল পুরনো কর্মীর সাথে কথা বলেছি, যাদের বয়স 45, 50, 55 এরকম। তারা বলছেন আমরা তো কিছু চাইনি, আমরা পদ চাইনি, টিকিট চাইনি, টাকা পয়সা চাইনি, কিচ্ছু চাইনি, ক্ষমতা চাইনি, একটু সম্মান চেয়েছিলাম। এমন বহু কর্মী বলছেন যে তার এলাকায় মিটিং হচ্ছে, তাদের খবর পর্যন্ত দেওয়া হচ্ছে না। নতুন তৃণমূল কর্মীদের এতটাই দাপট, তারা পুরনো কর্মীদের গুরুত্ব দিতে চান না। এইখান থেকে কিন্তু বহু পুরনো তৃণমূল কর্মী বসে গিয়েছেন, বসে যাচ্ছেন। তাহলে এখনকার বাঙালি ছেলে মেয়েদের ভিড় কেন তৃণমূলেই বেশি? কারণ ওই একটা, কলাটা মূলটা পাওয়ার সম্ভাবনা বেশি, পদে যাওয়ার সম্ভাবনা বেশি, টিকিট পাওয়ার সম্ভাবনা বেশি, রোজগারের সম্ভাবনা বেশি, সম্মানের সম্ভাবনা বেশি। তাই কিন্তু তারা তৃণমূলে ভিড় করছেন। তৃণমূলে তারা আদর্শগতভাবে কতটা ভিড় করছেন, এটা কিন্তু একটা বিরাট প্রশ্ন। কারণ তৃণমূল যে আদর্শে রাজনীতি করে, গান্ধীবাদী আদর্শ, সেই আদর্শে তারা বিশ্বাস করে কতটা তৃণমূল করছেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। কারণ ছাত্র সংগঠন তারা এই আদর্শটাকে ছেলে মেয়েদের মধ্যে জারিত করতে পারেননি, আদর্শ জারিত করতে পারেননি। তারা এটা দেখিয়েছেন যে তৃণমূল করলে এই জায়গায় পৌঁছানো যায়। সেই লোভ থেকে কিন্তু বাঙালি ছেলে মেয়েদের ভিড় তৃণমূলেই বেশি। আমি বাঙালি বলতে বলছি যারা বাংলায় বসবাস করে, পদবি যাই হতে পারে, সিং, শর্মা, মিশ্রা, আমার মতন বিশ্বাস, দাস, ভট্টাচার্য, যে কেউ হতে পারে, কিন্তু মানে যারা বাংলায় থাকেন আমি তাদেরকেই বাঙালি বলছি। এই বাঙালি ছেলে মেয়েরা কিন্তু তৃণমূলের দিকে ঝুঁকে পড়েছে একটাই কারণে, কারণ তাদের মধ্যে বেশিরভাগই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব পছন্দ করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন, সেখান থেকে যাচ্ছেন। আর যাচ্ছেন যে তৃণমূলে গেলে অমুক জায়গায় পৌঁছানোর সম্ভাবনা আছে, এই প্রত্যাশা থেকে তারা তৃণমূলে যাচ্ছেন। কিন্তু আদর্শগত দিকটা কিন্তু তৃণমূলে কিন্তু একেবারেই আর আলোচিত হচ্ছে না। এটা আগামী দিনে তৃণমূলের জন্য ভয়ঙ্কর একটা বিপদের কিন্তু অশনি সংকেত। দিন বদলের স্বপ্ন নাকি চুরির সুযোগ? একটা সময় ছিল, সে সময়টা মানুষ দিন বদল করতে চাইতো, যে নিপীড়িত বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে থেকে তাদের দিন বদল করতে হবে, তাদেরকে আরেকটু ওপরে তুলে আনতে হবে। এই দিন বদলের স্বপ্ন, এই সমাজ ব্যবস্থা বদলের স্বপ্ন, এই অর্থনীতি বদলের স্বপ্ন থেকে কিন্তু মানুষ রাজনীতিতে আসতেন। আজকের দিনে যারা মানে প্রতিষ্ঠিত রাজনীতিবিদ, প্রত্যেকে কিন্তু দিন বদলের স্বপ্ন দেখে তবেই রাজনীতিতে এসেছিলেন। কিন্তু এখন রাজনীতিতে ঢুকছেন বেশিরভাগ মানুষ
চুরির সুযোগ নিতে। রাজনীতি করলে বড় চুরি করা যায় এবং চুরি করে পারও পাওয়া যায়। বহু ক্ষেত্রে চুরি করে বহু মানুষ কিন্তু রসে বসে আছেন, পেল্লায় বাড়ি বানিয়েছেন, একাধিক গাড়ি করেছেন, অথচ প্রফেশন কিছু নেই। এই দিন বদলের স্বপ্ন কিন্তু এখন ব্রাত্য হয়ে গিয়েছে। এখন চুরিটাই মুখ্য সমস্ত রাজনৈতিক দলে। আমি শুধু শাসক দল বিরোধী দল আলাদা কাউকে বলছি না, সমস্ত রাজনৈতিক দলে যে যত বড় চোর হবে সে তত বড় রাজনীতিবিদ হবে। এটা কিন্তু একটা প্রতিষ্ঠিত ধারণা হয়ে গিয়েছে। সব দলেই কলকাতা কেন্দ্রিক রাজনীতি কেন? আগে রাজনীতিটা আমরা দেখেছি যে জেলায় জেলায় রাজনীতি থেকে বিভিন্ন মানুষ উঠে আসতেন। ইদানিংকালে দেখছি যে কলকাতা কেন্দ্রিক হয়ে যাচ্ছে। কলকাতা মানে কেন্দ্র করে সমস্ত রাজনীতি হচ্ছে। কলকাতা কেন্দ্র করে কেন রাজনীতি হচ্ছে? কারণ কলকাতায় রাজনীতি করলে প্রচারের আলোয় থাকা যায়, টেলিভিশন মিডিয়ায় থাকা যায়, এবং কলকাতায় রাজনীতি করলে অনেক রকম সুযোগ সুবিধাও পাওয়া যায়। জেলায় রাজনীতি যারা করেন তারা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন, তাদেরকে রাজনীতির নেতারা চেনেনই না। কিন্তু কলকাতায় যারা রাজনীতি করেন, এমনকি ওয়ার্ডেও রাজনীতি করেন, তাদেরকেও বড় নেতারা চেনেন, জানেন, ফোন করেন, কথা বলেন, এসব তো আছে। আর যারা জেলায় রাজনীতি করেন তারা চিরকাল রাজনীতিই করে যান, পোস্টার লাগিয়ে যান, দেওয়াল লিখে যান, মিটিংয়ে যান, মিছিলে যান, তাদেরকে নেতারা পাত্তাও দেন না। এই নেতাদের পাত্তা পাওয়ার জন্য কলকাতা কেন্দ্রিক রাজনীতি হয়ে গিয়েছে। কলকাতায় রাজনীতি করলে এক্সপোজার বেশি পাওয়া যায়, ক্যামেরার ভিড় সেখানে বেশি। আগে যেমন জেলায় জেলায় বিভিন্ন চ্যানেলের বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধি থাকতো, এখন নিজস্ব প্রতিনিধি থাকতো, এখন আর নিজস্ব প্রতিনিধি নেই, এখন সব ভাড়াটের প্রতিনিধি হয়ে গিয়েছে। তাই কলকাতায় রাজনীতি করলে নিজস্ব প্রতিনিধি সাংবাদিকদের বা নিজস্ব প্রতিনিধি আলা চ্যানেলের সামনাসামনি হওয়া যায়। আর চ্যানেলে মুখ দেখাতে পারলে ভাবেন অনেকেই যে তারা বোধহয় অনেক বড় কিছু করে ফেললেন। এই প্রচার সর্বস্ব যুগে প্রচার পাওয়াটা খুব জরুরি। এই প্রচার পেতে হলে কলকাতায় রাজনীতি করতে হয়, নেতাদের গা ঘেঁষাঘেঁষি করে সেলফি তুলতে হয়, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়তে হয়, তবে গিয়ে আপনাকে নেতা বলে মান্যগণ্য লোক করবে। কিন্তু জেলায় থাকলে কলকাতার নেতারা বড় একটা জেলায় জানো না, বড় একটা যান না, নেহাতি দরকার না পড়লে যান না। তাই সেখানে সুযোগ পাওয়ারও কিন্তু চান্স কম, সেখানে নেতাদের পাশে দাঁড়ানোর চান্সটা কম। কিন্তু কলকাতায় রাজনীতি করলে এই সুযোগগুলো ঘটে যায়, প্রচারটা একটু বেশি পাওয়া যায়, এক্সপোজারটা একটু বেশি পাওয়া যায়। তাই সব দলেই রাজনীতিটা কিন্তু কলকাতা কেন্দ্রিক হয়ে গিয়েছে। বাঙালির কথা ভাবে কোন দল? একটিও দল নেই, একটিও দল নেই। বামপন্থী সময় থেকে দেখছি যে কলকাতায় বা কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে মানে শহরতলি অঞ্চলে সেখানে কিন্তু অবাঙালিদের একটা বিরাট রমরমা, অর্থাৎ ভিন রাজ্য থেকে আসা মানুষদের কিন্তু রমরমা। আমরা অনেক নাম করতে পারি যারা বামপন্থী আমলে এই শহরতলি অঞ্চলে দাপিয়ে রাজনীতি করেছেন। সেই ট্র্যাডিশন সমানে চলেছে, তৃণমূলেও চলেছে, আর বিজেপিতে তো আছেই। বিজেপিতে বরং বাঙালি নেতাদের থেকেও অবাঙালি নেতাদের দাপটটা বেশি। আমি ওই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এই লেভেলে বলছি না, তার পরের লেয়ারের কথা বলছি। তার পরের স্তরে কিন্তু অবাঙালি নেতাদেরই দাপট বেশি। তাই বাঙালির কথা ভাবছে না একটিও রাজনৈতিক দল। যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কেন? দেখুন, লঙ্কা জায়গাটা এমনই, সেখানে পা দিলেই সবাই রাবণ হয়ে যায়। আজকের দিন যারা দিন বদলের কথা বলছেন তারা কালকের দিনে রাবণ হবেন। যে তৃণমূল দিন বদলের কথা বলে পশ্চিমবাংলার ক্ষমতায় এসেছিল, তাদের আজকে বিভিন্ন রকম অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে, বিভিন্ন রকম চুরির অভিযোগ আসছে। কিন্তু তৃণমূল যখন বিরোধী দলে ছিল তাদের বিরুদ্ধে এই অভিযোগ ছিল না, তাদের বিরুদ্ধে চুরি চামারির অভিযোগ ছিল না। কিন্তু আজকে যারা তৃণমূলকে চোর বলছেন, আজকে যারা তৃণমূলকে দোষারোপ করছেন, অভিযোগ করছেন, তারা কালকে যখন ক্ষমতায় আসবেন তারা কিন্তু আরো বড় চোর হবেন। এই কারণে বলছি, কারণ তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযুক্ত, তারা ইতিমধ্যেই বহু নেতা অভিযুক্ত বিজেপির, যারা চুরির দায়ে আছে। তাই মানে বিরোধী দলে থাকতে যারা চুরি করছেন তারা শাসক দলে গিয়ে কি করবেন এটা ভাবাই যায়। হ্যাঁ, তাহলেও তৃণমূল কেন এখানে আরো 20-25 বছর টিকে যাবে জানেন? তৃণমূল টিকে যাবে একটাই কারণে, তাদের আমলে চুরি হয়েছে, তাদের আমলে দুর্নীতি হয়েছে, তাদের আমলেও স্বজন পোষণ হয়েছে। তা সত্ত্বেও রাজ্যের মানুষের কিন্তু উন্নয়নটা হয়েছে।
এই লক্ষ্মীর ভান্ডার বলুন, কন্যাশ্রী বলুন, ঐক্যশ্রী বলুন, বিভিন্ন রকম প্রকল্প দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে তৃণমূল সরকার। আর যারা মানুষের পাশে থাকবেন, মানুষ তাদেরকে বেছে নেবে। হ্যাঁ, তাদের ত্রুটি বিচ্যুতিগুলো তারা মেনে নেবে। এই কারণে মেনে নেবে, কারণ অন্য দল আসলে তারা কিন্তু এই পরিষেবা দেবেন না। মধ্যপ্রদেশে লাডলি বায়না বলে শিবরাজ সিং একটি প্রকল্প করেছিলেন মেয়েদেরকে আর্থিক সহায়তা দেওয়ার। নতুন মুখ্যমন্ত্রী এসে সেটা বন্ধ করে দিয়েছেন। তাই নতুন সরকার এসে এই কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী এসবগুলো বন্ধ করে দেবে না, তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো নিশ্চয়তা নেই। মানুষ একটা নিশ্চিত জীবন চায়, তাই তারা জানে যতদিন তৃণমূল আছে ততদিন তারা এই সুযোগ সুবিধাগুলো পাবে। নতুন দল এলে হয়তো তা হবে না। তাই আগামী 15-20 বছরে তৃণমূল যাওয়ার কোনো সম্ভাবনা এই রাজ্যে অন্তত আমরা দেখছি না। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। নমস্কার।